রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। আর এই তো বাসি উঠান আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবারে বাসি দৌড়ে একটু জলে ছিটা দিয়ে নিচ্ছে। চলো এই সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। এই যে আমি প্রতিদিন বাসি দৌড়ে জল দিই, এই জলটা কিন্তু এমনি জল আমি কখনোই দৌড়ে দিই না। দুয়োরটা আমাদের সুখ সমৃদ্ধির প্রতীক, আর দুয়োর থেকেই কিন্তু সমস্ত কিছুর আগমন ঘটে। তো সেখানে সবসময় নিট ক্লিন এবং পজিটিভিটি যাতে বিরাজ করে সেরকম কিছু টিপস আমাদের সবসময় মেনে চলতে হয়। এই যেমন ধরো, প্রতিদিন যে আমি বাসি দৌড়ে জল দিই এমনি জল কিন্তু আমি কখনোই দিই না। ওই যে দৌড়টাতে তুমি প্রত্যেক দিন একটু করে লবণ, মানে 1 চিমটি লবণ হাতের তর্জনী, মানে বুড়ো আঙুলের পাশের যে আঙুলটা ওটা বাদ দিয়ে আর যে আঙুলগুলো আছে সেইগুলোতে ধরে 1 চিমটি লবণ, যে লবণ আমরা খাবার ব্যবহার করি, তবে একেবারে এঁঠো পাত্রতে না, পরিষ্কার পাত্র থেকে, সেই লবণ দিয়েও তুমি দৌড়টাকে ঝাড় দিতে পারো কিংবা জলে ছিটা দিতে পারো। আর একটা উপায়, সেটা হলো হলুদ, 1 চিমটি হলুদ। এই 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণই পারে তোমার সংসারে অনেক সুখ সমৃদ্ধি বজায় রাখতে আর নেগেটিভিটি দূর করতে। তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, পূর্ণিমার দিন আর বৃহস্পতিবারের দিন ভুলেও কিন্তু তুমি লবণ দিয়ে দূরে জল দেবে না কিংবা ঘরটা মুছবে না। প্রতিদিন কিন্তু ঘর মোছার জলে লবণ দিয়ে মুছলে কিন্তু ঘরে নেগেটিভিটি দূর হয়, এটাও কিন্তু সবসময় মাথায় রাখবে। আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ঘরে কিন্তু অনেক নেগেটিভ শক্তির আগমন ঘটে, সেরকম কিন্তু নেগেটিভিটি বার করার জন্য অনেক রকম টিপস থাকে। সেগুলোকে যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার সংসারে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। আরেকটা জিনিস যেটা আমি করে থাকি, তোমার দৌড়ে জল দেওয়ার আগে প্রতিদিন আমি সন্ধ্যাবেলা 1 গ্লাস করে ঠাকুর ঘরে জল রাখি। সেই জলটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রাখি ঠাকুরের নাম স্মরণ করে। আবার রাত্রেবেলা যখন আমি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যখন ঘুমাতে যাই, তখন ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি রান্নাঘরে 1 গ্লাস জল ঢাকা দিয়ে রাখি মা লক্ষ্মীর নাম করে। আর পরদিন সকালবেলা ওই 2 গ্লাসের জল ওই বালতির জলের মধ্যে মিলিয়ে নিয়ে তারপরে গিয়ে দূরে জলের ছিটা দিই। আর যেদিনকার দেখা গেল তোমার শারীরিক কোনো অসুবিধা, যেমন পিরিয়ডস হয়েছে, তখন তো তুমি করতে পারবে না, তার জন্য কিন্তু তোমার আর 2টো উপায় রয়েছে, হলুদ আর লবণ। আর এদিকে তো 9:55 বেজে গেছে, 2 বাবুকে এখন হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, সেটা খেয়ে ওরা স্কুলে চলে যাবে। আর ওদিকে কিন্তু আমার নাতি এসেও বসে আছে, তো ওদেরকে বললাম খাওয়ার কথা, ওরা বললে আমি খাবো না। তারপর ওই আর কি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার নিজের কাজে আবারও লেগে পড়েছি। আর ওদিকে ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করেছি একটু বলে দিই। 1 কাপ দুধ, 4 চামচ মতো সুজি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট আগে। আর ওদিকে নিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি পরিমাণ মতো। আর মিশ্রণটা বানাতে বানাতে এদিকে কড়াইটাও গরম হয়ে গেছিলো, হালকা সাদা তেল, তোমরা চাইলে ওখানে ঘিও অ্যাড করতে পারো সাদা তেলের জায়গায়। তো সেটা দিয়ে আমি গোলা রুটির মতো করে দিয়ে ওটাকে ভেজে দিয়েছি। ওতে করে কিন্তু একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টও হয়ে গেছে। আর বাচ্চারা একবারের জন্য বলেনি যে এটা খেতে ভালো হয়নি, কি এটা আমি খাবো না। তো এই যে গোলা রুটি ব্যাপারটা, এটা কিন্তু আমি আগে পারতাম না, তবে এখন চেষ্টা করতে করতে পুরোটাই শিখে গেছি। চেষ্টা ছাড়া কিন্তু কখনো কোনো কাজেই সম্ভব হয় না। আর ওদিকে মেজো বোনের বাড়ি থেকে ধনে পাঠিয়েছিল প্রায় 1 কিলো মতো, 1 কিলোর বেশি ছাড়া কম হবে না। তো সেই ধনেটাকে আমি একটু হালকা ঝেড়ে রোদ্দুরে দিয়ে আসলাম। তবে জানো তো, কুলোতে রোদ্দুরে দিয়েছিলাম আর এদিকে আলতা ঢাললাম যখন বোতলে ট্রান্সফার করছি, এরই মাঝে দেখি পায়রা পাখি এসে উৎপাত করছে। তাই আবার একটা নাইটি পাতিয়ে দিয়ে তার উপরে কুলোটা দিয়েছি। ওরা যেহেতু ধনে খাবে না, তবু আর কি ওরা উড়িয়ে উড়ে তারপরে ছিটিয়ে ছিটিয়ে ফেলবে।
তার জন্য একটা কাপড় পাতিয়ে দিয়েছি, দেখা যাক কতদূর কী হয়। আর এদিকে তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারটা সবটা গুছিয়ে এখন কেটে কুটে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। তবে রান্না এখন করব না, সবটা গুছিয়ে রেখে যাচ্ছি। বেগুন আলু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব নিরামিষ, আর সোয়াবিন নিরামিষ করব। তো এখনও 11টা বাজেনি, ওই জন্য ভাবলাম যে 11টা বাজুক তারপরে গিয়ে রান্না বসাবো। তার আগে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিই, কেননা রান্নার পরে আর ইচ্ছাই করে না যে কোনো রকম কোনো আদার্স এই যে ঘরের কাজগুলোকে করি। তো ওই জন্য ভাবলাম এরই ফাঁকে একটু সময় পেয়েছি আধা ঘন্টা মতো, এর মধ্যে আমার কাজগুলোকে সেরে নেওয়া দরকার। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব। আর এই তো বেডশিটটাকে আমার সুন্দরভাবে টান টান করে বেডে পাতানো হয়ে গেছে। তবে চলো এর সাথে গতকালকের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। রুমা কর, ছোট্ট পাখি, শান্তির রান্নাঘর, মৌমিতা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত মিষ্টি কমেন্ট করার জন্য। আর আশা রাখি প্রত্যেকের কাছে এরকম মিষ্টি কমেন্টের। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তবে এই যে বাটনা বাটার আগে আমি যে রান্না বসিয়েছি সেই স্কিপটা জানো তো আমি নিতে গিয়েই ভুলে গেছি। মানে আমি ভিডিওটা অন করেছি, তবে ওখানে ক্লিক করতে আর একবার সেটা করার কথাই ভুলে গেছি। এটা যেটা প্রতিদিনই আমার সাথে হয়ে থাকে। তোমাদের কার কার সাথে এমনটা হয় আমাকে একটু জানিও তো, যে না আমার সাথেই একা হয় নাকি, আমি একটু সেটাই জানতে চাই। আর এদিকে দেখো আমি সমস্ত মশলাটা বাটির ভেতরে নিয়ে এসেছি। আর এদিকে ফোড়নে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সবটা ফোড়ন দিয়ে এর ভিতরে কয়েকটা টমেটো, মানে 2টো টমেটো কেটেছিলাম সেই টমেটো, আর এদিকে যে মশলাটা বানালাম তোমার ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা, সেই পেস্টটা দিয়ে সাথে দিয়ে দিলাম একটু টক দই। তো ওটাকে ভালো করে একটু তেল ছাড়া মতন হয়ে গেলে তখন ওই যে ভেজে রাখা সোয়াবিন আলুটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কষানোটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন একটু চিনি অ্যাড করে দিয়েছি। এবারে এই যে একটু গরম জল দিয়ে দিলাম, এবারে ঝটপট করে তরকারিটা হয়ে যাবে। আর এরই মাঝে আবার তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো আর এদিকে কাঁচকলা। যেহেতু ওইদিকে বেগুন আলু করবো, তো বললো কি শুধু বেগুন আলু করবে, তাহলে আমি বাজার থেকে আরেকবার যাই, দেখি কিছু পাওয়া যায় নাকি। তুমি তো আগে থেকে আমাকে তেমন কোনো কিছু বলোনি যে নিরামিষ এরকমভাবে রান্না করব। তো সে আবার বাজারে গিয়ে কলা আর এই যে কুমড়োটা এনে দিয়েছে। তো এখন এটা নিরামিষের মধ্যে দেওয়ার জন্য কেটে গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু সবজি কাটতে কাটতে আমার সোয়াবিন আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। জাস্ট একটু গরম মশলা দিয়ে আর লবণ ঝাল ঠিক আছে নাকি সেটা টেস্ট করেই নামিয়ে দিলাম। আর এদিকে তারপরে বসিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা। আর ওদিকে শিলে দেখেছিলে একটু আদা জিরে পেস্ট আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাকেই দিয়েছিলাম এর ভেতরে। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু হালকা ঘি অ্যাড করে দিলাম, এতে করে না নিরামিষ তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই যে দেখো যে সমস্ত সবজিগুলো এনেছিল এখন ঝুড়ি ভরে সেটাকে ফ্রিজের মধ্যে রাখতে এসেছি। আর এদিকে ফ্রিজেও কিছু টুকিটাকি সবজি আছে, তবে এবারে না সজনে ডাঁটা অনেকটাই নিয়ে এসেছে। কম দামে পেয়েছে, এই যে গোটা সজনে ডাঁটা তার নিয়েছে নাকি 50 টাকা, আর অন্য সময় 3-4টে ডাঁটাই নেয় তোমার 30 টাকা। চলো ফ্রিজটা তো গোছানো হয়ে গেল, এবার রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে এসেই আগে সব বাসন নিচে লাভিয়ে রেখেছি কলপারে। আর এই যে ভিম লিকুইড একটু দিয়ে হালকা হাতে স্কচ ব্রাইটে ভালো করে ঘষে ঘষে এখন ওভেনটাকে পরিষ্কার করে নেব। আর আমার পেছনে কিন্তু তোমাদের দাদা ভাই আছে, সে এখন গ্যাসের পাইপটায় যে একটা স্ক্রু টাইপের হয় না আংটির মতো, সেটাকে লাগাচ্ছে। কেননা গ্যাসের ওই পাইপের মুখ দিয়ে গ্যাস লিক করছে। ওই জন্য কোনো সময় আমার গ্যাসের সিলিন্ডারের মুখটা মানে খুলে রাখতে পারছি না। যখনই গ্যাস চালাচ্ছি পুরো ঘরটা গ্যাসের গন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য সে ওই স্প্রিংটা নিয়ে এসেছে, সেটাই বসে বসে এখন লাগিয়ে দিল। আর আমি এদিকে গ্যাসটা মুছে নিয়েছি।
আর তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে এখন ঘরটাকে সুন্দর করে মুছে নেব। যেহেতু আজকে শনিবার, তাতে আবার অমাবস্যা, সেই সাথে আবার আজকে গ্রহণও লেগেছে। আজকে না দিনটা যেরকম ভালো সেরকম আবার খারাপও। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো দিনটা শুরু হয়। দিনটা তো ভালো হয়, কিন্তু কার কেমন সময় যাবে সেই হিসাবেই তার কাছে ভালো মন্দর বিচার। আর স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এত পরিমাণে রোদ্দুর যে আমি মাথায় একটা ঢাকা চাপা না দিয়ে আসতেই পারলাম না। রোদ্দুরে মোটামুটি দাঁড়ানোই যাচ্ছে না। আর একবার যদি ছাদের উপরে রোদ্দুরে আসা হয়, পরে যেন সিঁড়ির ধাপগুলো অন্ধকারে চোখে দেখা যায় না, মনে হয় যেন হুড়মুড়িয়ে এইবারে পড়ে যাব। আর এই সাথে একবারে গাছের ফুলগুলোকেও তুলে নিই। আর ফুলগুলো যেন তো এত পরিমাণে রোদ্দুরে, তার পাপড়িগুলো যেন মনে হচ্ছে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আজকে জানো তো ওই মাথা থেকে জবা গাছে একসাথে 4টে ফুল ফুটেছিল। তো যাই হোক, আজকে ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে, মাঝে মাঝে আবার 1-2 ফুল ফোটে। আর এদিকে দেখো আমার ধনেটার অবস্থা কি করেছে, যেটা তোমাদের বলছিলাম সকালবেলা। দেখো এত বড় নাইটি পাঠিয়ে দিয়েছি, তবুও তার উপর দিয়ে ছড়িয়ে পড়িয়ে একাকার করেছে। তবে ধনেটা যেহেতু একটু কাঁচা কাঁচা আছে, সেজন্য কিন্তু রোদ্দুরে দিতে হবে। খাবে না, অথচ নষ্ট করবে। তারপরে এই যে সিঁদুর পরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এসে ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে প্রদীপটা জ্বালিয়ে এবার ঠাকুর সেবায় লেগে যাব। আর এদিকে দেখো গাছ থেকে সমস্ত ফুলগুলোকে এখন গামলায় নিয়ে একটু গঙ্গা জলের ছিটি দেব, তারপর একটু চন্দন লাগিয়ে সমস্ত ঠাকুরের চরণে দেব। আর এই তো ঠাকুরের চরণে ফুল জল দেওয়া, জল মিষ্টি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে ঠাকুর পুজো আর আরতিটা সেরে নেওয়া যাক। ঠাকুর পুজো দেওয়ার পরে আমার সব থেকে দুঃখের বিষয় যেটা লাগে, সেটা হলো হনুমানজির চরণে একটা ফুল দেওয়া। এখানে তো আমি না পাই চেয়ার দিয়ে নাগাল, না পাই এখানে দাঁড়িয়ে থেকে নাগাল। এটা কিন্তু প্রতিদিন এই সম্মুখীনটা আমার হতে হয়। ওই হনুমানজির চরণে ওখানে দাঁড়িয়ে নমস্কার দিয়ে আমার ফুলটাকে ছুঁড়ে মারতে হয়। কি করব বলো তো, কিছু তো উপায় নেই, এতটা দূরে যে আমার নাগালের বাইরে। তো প্রতিদিন কিন্তু আমি এই সমস্যাটার সম্মুখীন হই, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্রতিদিনই যখন দেখো আমি আরতি করি, তখন কিন্তু একটা ফুল থাকে, তো সেই ফুলটা কিন্তু আমাকে রোজ এইভাবেই দিতে হয়। আর তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসন যেগুলো ছিল সেগুলোকে এখন মাজা ধোয়া করে নিচ্ছি। শুধুমাত্র যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা রাত পর্যন্ত কতগুলো বাসন মাজতে হয়, শুধুমাত্র কিন্তু একটা হাউসওয়াইফই জানে। সকালবেলা একবার বাসন মাজো, তারপরে আবার রান্না বান্না করে বাসন মাজো, খাওয়া দাওয়ার পরে বাসন মাজো, সন্ধ্যাবেলা কিছু হালকা পাতলা টিফিন করলেও বাসন মাজো, আবার রাত্রে খাওয়া দাওয়া করলে তারপরেও বাসন মাজো। এই যে বাসন মাজতে মাজতে যে হাউসওয়াইফদের দিন শুরু থেকে শেষ হয়ে যায় কখন, সে শুধুমাত্র হাউসওয়াইফরাই জানে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে নিচে থেকে একেবারে সোজা দেখো খালি পায়ে চলে এসেছি এই অবস্থার মধ্যে। আর অল্প কিছু জামাকাপড় ছিল, তো ওই জন্য একেবারে ভাঁজ করেই জামাকাপড়গুলোকে তুলে নিচ্ছি। এখন নিচে গিয়ে কিন্তু উঠান আর ঘর বারান্দা ঝাড় দিয়ে সোজা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ যেহেতু শনিবার আর সেটা আছে অমাবস্যা, এখনও কিন্তু ছাড়াইনি, 8টার মধ্যে ছাড়াবে। তার জন্য কিছু টোটকা আমার সংসারের নিয়ম কানুন, সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আমি যেগুলো করে থাকি, শুধু অমাবস্যা বলে কথা নয়, প্রতি শনি, মঙ্গলবার আর বৃহস্পতিবারে আমি কিন্তু এই নিয়মগুলো করে থাকি। আর এই যে দেখো প্রদীপ ধূপকাঠি জ্বালিয়েছি, আর এখানে নিশ্চিত 5টা 6টা 7টা তোমরা যে যেমন নিতে পারো, তবে 5টা 7টা হলেই খুব ভালো হয়। তো নিশ্চিত তেজপাতা এই যে এক একটা করে আমি ধরাচ্ছি। আর আমার মনে যত ইচ্ছা আছে, মানে যত বলতে তোমার 1টা থেকে 2টো ইচ্ছা, সেগুলোকে বলতে হবে। আর এই তেজপাতাগুলোকে এই যে কর্পূর আর ধুনুচির ভিতরে আছে তোমার ধুনো আর ছোবা, এর ভেতরে দিয়ে কিন্তু সেই ইচ্ছাগুলো বলতে হবে। আর মনে মনে ভাবতে হবে যে আমার ওই ইচ্ছাগুলো পূর্ণ হয়ে গেছে। কখনো কিন্তু নেগেটিভ ভাবলে হবে না, যে ইচ্ছে পূর্ণ হয়নি কি হবে সেটা না, পূর্ণ হয়ে গেছে মানে তুমি রিয়েলাইজ করতে পারবে যে সেটা হয়ে গেছে ফুলফিল। আর তারপরে এই যে ওম হাম হনুমাতে নমঃ এই মন্ত্রটা জপ করতে করতে কিন্তু আমি হনুমানজির ওখানে প্রদীপ আর ধুনোটা ঘুরিয়ে সমস্ত ঘর ঘুরিয়ে নেব। আর সেটা করিয়ে নেওয়ার পরে তারপরে বাবুরা ওইদিকে বই নিয়ে বসেছে, আর আমি ওদের জন্য একটু সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে নিচ্ছি। আর টিফিনে ছিল ওদের ম্যাগি,
তো সেটাকে এখন দুজনে খাটের উপরে দেবো। দুজনে দেখো দুদিক ঘুরে বই নিয়ে বসে আছে, এই আর কি দুজনের অবস্থা। দুজনা ঝগড়া করেছে, তাই আমি বলেছি যে দুজনা দুই দিকে ঘুরে বই নিয়ে বসবি, যাতে কারোর সঙ্গে কোনো ঝগড়া না হয়। আমি ততক্ষণে ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি। এখানেই ঘুমিয়ে পড়েছে, আর একজন ওই দিক দিয়ে বাইরে দিয়ে খেলা করে বেড়াচ্ছে। ওদের বই পড়িয়ে আমি ঘন্টাখানেক মতন ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, এই যে আসলো ওর মতন কাজ করে বেড়াচ্ছে। তো এর মধ্যে ওর ঘুম এসে গেছে। তো চলো আর বক বক করবো না, এখনও রুটি বানাতে হবে। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো রুটি বানাবো, তোমাদের দাদাভাই বাজার থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া। চলো সাথে দেখো, দেখতে থাকো। আর এই যে আগে জানো তো গ্যাসে আমি রুটিটা তাওয়ায় ছেঁকতে পারতাম না, আগে ওই জালি দিয়ে ছেঁকতাম। তবে চেষ্টা করতে করতে এখন ফুলফিল শিখে গেছি। দেখো রুটিটা কত সুন্দর ফুলে উঠছে। বেশ আমার 3-4 দিন লেগেছে এইভাবে রুটি ফোলানো শিখতে। তবে একটু সময় লাগে, তবে যেটা ভালো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, সংসারের জন্য, সেটা তো করা অবশ্যই আমাদের দরকার। কেননা শরীর আর সম্পত্তি এই দুটো নিয়ে কখনো গর্ব করতে নেই। কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো কিন্তু কাউকে বলে কয়ে আসে না, সেগুলো কিন্তু আমাদের নিয়ম নীতি আচার বিচার সব কিছুই কিন্তু বয়ে নিয়ে আসে। আর যেটা নেগেটিভিটি আমার সংসারে ছড়াবে, আমি কেন সেই কাজটা করব? আমার কাছে কথা হলো সেইটা। ওদিকে সকলের খাবার বেড়ে দিয়ে নিজে খাবার বেড়ে নিয়েছি। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।